হচ্ছে এই যে 6 জন মারা গেল, এটা পুরো শেষ করে দেবে এখানে। লাগবে না, এটা তো সামনে। হ্যাঁ, এটা ইনটেক আছে এখনো। ইউনিসফা, এটা পরে পড়াচ্ছি ইউনিসফাটা। আগে দেখেন হচ্ছে শান্তিরক্ষী, নারী শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ হচ্ছে বর্তমানে তৃতীয়। আচ্ছা, আরেকটু জিনিস একটু লাগবে, বাংলাদেশ বর্তমানে 43টি দেশের 63টি মিশন কমপ্লিট করছে, সম্পূর্ণ করে। 43টি দেশে 63টি মিশন বাংলাদেশ বর্তমান সম্পন্ন করে। তবে এটা আপনার 15 দিন আগে একটা পরীক্ষা আসছিল, বাংলাদেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত আছে কোথায়, কঙ্গোতে। এটা আসছিল পরীক্ষায়, কিন্তু অনলাইনে ওইভাবে দেখায় না। আমি একবার একটা আর্টিকেলের মধ্যে পড়ছিলাম যে শান্তিরক্ষী মিশনে, মানে বাংলাদেশের শান্তিরক্ষী, বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন, আমি লাস্ট যে পত্রিকা পেয়েছি সেখানে 10টি ছিল। 10টি মিশন বাংলাদেশের চলমান, কিন্তু গত 2 দিন আগে কোথায় যেন আমি আবার দেখলাম 11টি, কিন্তু আমি এটা নিউজ পেপারে দেখছি, তাই আমরা আপনাকে বললাম 10টি মিশন বা 10টি স্থানে বা 10টি জায়গায় বাংলাদেশের এখন শান্তিরক্ষী মিশনটা চলমান। তবে সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশের নিয়োজিত আছে কঙ্গোতে। এটা লাস্ট পত্রিকাতে আমি পাওয়া 2টা তথ্য, আপনাকে এগুলো পত্রিকার তথ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের 10, মানে জাতিসংঘের 10টা মিশনে বাংলাদেশ আছে, ঠিক আছে না। জাতিসংঘের বর্তমান মনে হয় মিশন পরিচালিত আছে 13টা, তার মধ্যে বাংলাদেশ আছে 10টাতে, ঠিক আছে না। তবে আমরা একটা জিনিস দেখবো যে সম্প্রতি বাংলাদেশি শান্তিরক্ষী 6 জন শহীদ হয় আবেই, সুদান। এই আবেইটা হলো সুদান এবং সাউথ সুদানের সীমান্তবর্তী একটা স্থান। বাংলাদেশ এই শান্তিরক্ষী মিশনে সুদানের পক্ষে বা শান্তিরক্ষী মিশনে সাধারণ মানুষকে রক্ষার জন্য এখানে নিয়োজিত ছিল, এবং সেখানে 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী এখানে শহীদ হয়েছেন। এ পর্যন্ত বাংলাদেশের শহীদ শান্তিরক্ষী, এ পর্যন্ত বাংলাদেশের শহীদ শান্তিরক্ষী 174 জন, ঠিক আছে। পূর্বে ছিল 167, আর এই 6 জন মিলা হচ্ছে 174 জন। আচ্ছা, এখানে আমরা একটু লিখবো যে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের 6 জন শহীদ হয়, ওই শান্তিরক্ষী মিশনের নাম ছিল ইউনিসফা, অর্থাৎ ইউনিসফা, হ্যাঁ, ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্সেস ফর আবে। ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবে। আমি আবার বলতেছি, ইউনাইটেড নেশনস, ইউএন তে আমরা তো জানি ইউনাইটেড নেশনস, আইতে হচ্ছে ইন্টারিম মানে অন্তর্বর্তী, ইন্টারিম, এসটা হচ্ছে সিকিউরিটি। এই যে 6 জন যে মারা গেল, কোথায় মারা গেল, আবেইতে মারা গেল। তাহলে আবেইতে জাতিসংঘের যে মিশনটা বর্তমান নিয়োজিত, সেই মিশনের নাম হচ্ছে ইউনিসফা। আবেইতে মানে সুদানের আবেইতে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন নিয়োজিত, সেই মিশনের থেকেই তো 6 জন মারা গেল। তাহলে এই যে জাতিসংঘ মানে কি বলে, সুদানে জাতিসংঘের পরিচালিত মিশনের নাম কি, ইউনিসফা, অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই। এই মিশনেই কিন্তু এই 6 জন মারা গেছে। তাহলে আপনার এটা প্রশ্ন আসতে পারেই যে সম্প্রতি জাতিসংঘের কোন মিশনে 6 জন বাংলাদেশি শাহাদত বরণ করেছেন, তার নাম হচ্ছে ইউনিসফা, ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবে। ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবে, এটি সুদানে নিযুক্ত, মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আবেইতে, সুদানের আবেইতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। এখানে 6 জন শহীদ হয়েছে বাংলাদেশের। UNISFA, ইউনাইটেড নেশনস, আইতে ইন্টারিম, ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবে, এতে হচ্ছে আবে, ABYIE এরকম মনে হয়, আবেই।
ইউনাইটেড নেশন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবি। তাহলে একটু দেখেন, আমাদের তো যেতে হবে বাইরে, ঠিক আছে না? ক্লিয়ার কি না? ইউনিসফা, ঠিক আছে। তাহলে কোন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ 6 জন হচ্ছে ইউনিসফা? আবেই কোন দেশের অংশ? আমি আবার বলতেছি, সহজ প্রশ্ন আসবে। প্রশ্ন আপনার আরো সহজ আসতে পারে, সেটা হচ্ছে দারফুর সংকটপূর্ণ অঞ্চল কোন দুটা দেশের মধ্যে আছে? সুদান, দক্ষিণ সুদান। এটা প্রাইমারিতে আগেও আসছে। দারফুর এই দারফুর অঞ্চল কোন দুইটা দেশের মধ্যে বিবাদমান, কোন দুইটা দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? সেটা হচ্ছে সুদানে, দারফুর। এবং আমরা জানি বর্তমানে সুদানে গৃহযুদ্ধ চলতেছে। যে আর হচ্ছে কি বলে, যে সুদান সেনাবাহিনীর সাথে আরএসএফ এর একটা যুদ্ধ চলতেছে বর্তমানে। 2023 সাল থেকে যুদ্ধ চলমান। আরএসএফ, রেসিস্ট্যান্ট সাপোর্ট ফোর্সেস, হ্যাঁ না, এরা আধা সামরিক বাহিনী। আরএসএফ এরা হচ্ছে আধা সরকার, আধা সামরিক বাহিনী আর কি। আরএসএফ রেসিস্ট মানে কি বললাম, সাপোর্ট ফোর্সেস, রেসিস্ট্যান্ট সাপোর্ট ফোর্সেস। এই আরএসএফ এর হচ্ছে এরা আধা সামরিক বাহিনী, সেনাবাহিনীর সাথে এদের যুদ্ধ হচ্ছে। এদের মূলত অস্ত্র দিয়া, সমর্থন দিয়া, মদত দিচ্ছে মূলত পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের একটা দেশ সংযুক্ত আরব আমিরাত, এটা বলা হয়। কারণ এই সুদানেও প্রচুর পরিমাণে স্বর্ণের খনি আছে। আমরা জানি সুদান দুইটা কারণে বিখ্যাত, স্বর্ণ এবং খনিজ তেল। আর এই যে আমরা তো জানি ভেনিজুয়েলা প্রধান হচ্ছে রপ্তানি পণ্য হচ্ছে ওদের তেল। পৃথিবীতে সবচেয়ে বেশি তেল রিজার্ভ আছে বর্তমানে ভেনিজুয়েলাতে, প্রায় 305 না কত বিলিয়ন হচ্ছে ওদের এই তেলের পরিমাণটা আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার। কারণ তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, তেল মজুদের শীর্ষ দেশ হচ্ছে ভেনিজুয়েলা, আর তেল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। 4টা তথ্য বললাম। আর তেল বিক্রির অর্থকে বলে পেট্রো, ঠিক আছে, পেট্রো ডলার। হ্যাঁ, তো এই তেল রপ্তানিকারক দেশগুলোর জোট হচ্ছে ওপেক, আর এই ওপেকের উদ্যোক্তা হচ্ছে ভেনিজুয়েলা। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে এই ভেনিজুয়েলা। ওকে, এগুলো আপনাদের পরীক্ষা আসে। পরে আসি, আরো অনেক পড়াইছি। আর কত? এটা তো গেলই। ঠিক আছে, এই যে সুন্দর একটা জিনিস আসছে, দেখেন এগুলো আপনারা পারেন কিনা। বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের নতুন চুক্তির নাম কি? তো বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের নতুন চুক্তির নাম হচ্ছে জুলাই সনদ। আমি জুলাই সনদ শুরুতে একটু পড়াইছি, তো আপনার হচ্ছে একটু দেখবেন আর কি, আপনার কথাগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র, একটা জিনিস আমি যদি ট্রাস্ট করে না পাই, আমি অটো ওইখানে যাবই, মানে এরকম। বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনে জুলাই জাতীয় সনদ, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাই আসলে 16 জুলাইটা কি, এগুলো সহজ জিনিস, এগুলোই আসে। আবু সাইদ শহীদ হয় 16 জুলাই। আবু সাইদ কি হয়েছে বলেন তো? শহীদ হয়েছে। 16 জুলাই হচ্ছে আবু সাইদ শহীদ। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে বা জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রথম শহীদের নাম কি? আবু সাইদ। কয় তারিখে তিনি শহীদ হয়েছে? 16 জুলাই। আবু সাইদের শহীদ হওয়ার দিনটাকেই বাংলাদেশের জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে তার শহীদ হওয়ার দিনটাতে, জুলাই শহীদ দিবস। প্রথমে এটা আবু সাইদ দিবস করতে চেয়েছিল, পরবর্তী বিতর্কের মুখে এটা করা হয়েছে জুলাই শহীদ দিবস। তাহলে রাষ্ট্র স্বীকৃত জুলাই অভ্যুত্থানের উপরে যে দিবস, তার নাম হচ্ছে জাতীয় জুলাই শহীদ দিবস। করা হয়েছে কয় তারিখ? 16 জুলাই, কারণ ওই দিনে আবু সাইদ শহীদ হয়েছিল। 23 জুলাই 93% মেধা কোঠা রেখে প্রজ্ঞাপন। আমি আবারও বলতেছি, জুলাই বিপ্লব, অন্তর্বর্তীকালীন সনদ, অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই আপনার প্রাইমারি পরীক্ষা আসবে। সরকারি চাকরি, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, যেগুলো পিওর একদম সরকারের বড় একটা অংশ, এগুলো পার্ট, এগুলোতে আপনার এই জিনিস টাইপের দিবে। ব্যাংকে অনেক সময় না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তারপরে ধরেন আপনার অনেক অধিদপ্তর পরিদপ্তর আছে, না দিলে সমস্যা নাই। অনেক কিছু আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, না দিলে সমস্যা নাই। বাট আমি বলতেছি প্রাইমারি প্রশ্ন আসবেই। এইগুলো মানে আপনার দেখেন, আপনি প্রশ্ন আসবে ইনশাল্লাহ। বিসিএস পিলিতেও তো আসছে,
আসতেছে দুটা করে প্রশ্ন। 93 তো ম্যাথ, হ্যাঁ আসতেই পারে, হাদি আসতে পারে। আমাদের শহীদ উসমান হাদি ভাইরে নিয়ে একটা প্রশ্ন আমার কাছে মনে হয়, তিনি কোন মঞ্চের মুখপাত্র ছিলেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, অথবা ওনার একটা কি যেন একটা গ্রন্থ আছে ওনার লেখা, ওইটা থেকে একটু ইয়া হতে পারে। হ্যাঁ 16 আবু সাইদ হচ্ছে 23 জুলাই হচ্ছে 93% মেধা কোটা, 5% মুক্তিযুদ্ধ কোটা, 1% হচ্ছে তৃতীয় লিঙ্গ এবং ওই যে প্রতিবন্ধী কোটা, আর 1% হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ও নারী কোটা। এই হচ্ছে টোটাল মানে 100% কোটা। 93% মেধা কোটা, 5% মুক্তিযুদ্ধ কোটা, 1% হচ্ছে নারী মানে নারী ও মনে হয় যে কি বলে প্রতিবন্ধী কোটা, আর একটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ 1%। এই টোটাল হচ্ছে ওখানে 2% আর মুক্তিযুদ্ধ 5%, 7 আর এখানে 93, টোটাল 100% কোটা। তবে জুলাই বিপ্লবের মূল ভিত্তি ছিল মূলত আমার কাছে মনে হয় এগুলো আসতে পারে কোটা সংস্কার আন্দোলন। মনে রাখবেন 8 আগস্ট 2024 মূলত বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন। সরকার গঠন খুব ইম্পর্টেন্ট, সব জিনিস বারবার আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন। এগুলো আসে, শপথ গ্রহণ করেন, দুইটাই খুব ইম্পর্টেন্ট। কোনগুলো পিডিএফ গুলো সব মনে হয় মিমো হয়েছে, হতে পারে, থাকলে ওনাদের কাছে থাকে সেভ দিতে হবে। তাহলে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ অনুষ্ঠান হয় হচ্ছে এই 8 আগস্ট। আচ্ছা 5 সেপ্টেম্বর 2024 হবে এটা, হ্যাঁ 25 না 24 হবে, 5 সেপ্টেম্বর 2024। ওনারা টাইপ করতে আসলে ভুল করছে, আমি পাঠাইছিলাম যে ফাইলটা। এটা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি জাদুঘর। জুলাই শহীদ স্মৃতি জাদুঘর, জুলাই শহীদ স্মৃতি জাদুঘর এটা করা হবে মানে গণভবনকে জুলাই শহীদ স্মৃতি ঘর হিসাবে ঘোষণা করা হয়েছে 5 সেপ্টেম্বর 2024। এগুলো তো আমি তো আরো বলতেই পারবো না, আমি আরো 3-4টা বইলা শেষ করতে হবে। অলরেডি 8:30 বাজে, 7টায় শুরু করছি, 1.5 ঘন্টা হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে জুলাই 10 সেপ্টেম্বর 2024 জুলাই ফাউন্ডেশন করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। হ্যাঁ জুলাই যোদ্ধাদেরকে যে দিচ্ছে না সরকার, তো তা অর্থ দিচ্ছে, আপনি জানেন কিনা, ফ্ল্যাট দিচ্ছে, অর্থ দিচ্ছে, সেগুলো কিসের মাধ্যমে দিচ্ছে? এই ফাউন্ডেশন থেকে দিচ্ছে। আপনি জানেন কিনা জানি না, ওই যে আমাদের মনে হয় ঢাকার কোথায় জুলাই যোদ্ধাদের জন্য কত ফ্ল্যাট দিচ্ছে, কত 1000 উপরে ফ্ল্যাট দিবে ওদের। তাহলে 10 সেপ্টেম্বর জুলাই স্মৃতি ফাউন্ডেশন এটা করা হয়েছে। 23 এপ্রিল 2025 এটা গত শুক্রবারে পরীক্ষাটা প্রশ্ন আসছিল, মনে রাখবেন 23 এপ্রিল 2025 আসছিল। প্রশ্নটা আসছিল হচ্ছে জুলাই শহীদ মানে জুলাই শহীদ অধিদপ্তর করা হয়েছে আর কি, জুলাই শহীদ অধিদপ্তর করা হয়েছে, জুলাই অধিদপ্তর। প্রশ্নটা আসছিল এভাবে, জুলাই অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন হচ্ছে জুলাই অধিদপ্তর। হ্যাঁ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন হচ্ছে জুলাই অধিদপ্তর, মানে শহীদ মানে জুলাই অধিদপ্তর। এটা 23 এপ্রিল 2025 করা হয়েছে, 23 এপ্রিল 2025 করা হয়েছে। হ্যাঁ অন্তর্ভুক্ত বা অধীনে আর কি। হ্যাঁ 5 সেপ্টেম্বর 2024 এটা আমি বলছি জুলাই শহীদ স্মৃতি জাদুঘর করা হয়েছে গণভবনকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রধান যিনি থাকেন প্রধানমন্ত্রী, তার বাসভবনের নাম ছিল গণভবন। এই গণভবনকে জাদুঘর ঘোষণা করা হয়েছে 5 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর 2024 মূলত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে। 23 এপ্রিল 2025 জুলাইয়ের অধিদপ্তর করা হয়েছে। 5 আগস্ট 2025 জুলাই ঘোষণাপত্র পেশ করা হয়। যার ধারা ছিল 28টি, তাহলে 5 আগস্ট 2025 পাশে একটু লিখবেন, 5 আগস্ট 2025 জুলাই ঘোষণাপত্র পেশ করা হয়। ধারা ছিল কয়টি? 25টি। এরপর আসেন 17 অক্টোবর 2025
জুলাই সনদ ঘোষণা, জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে 17 অক্টোবর 2025। জুলাই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছে 17 অক্টোবর 2025। জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয় 17 অক্টোবর। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো একটু দেখেন, ওটা আছে, দেওয়া আছে 13 নভেম্বর 2025, অর্থাৎ জুলাই সনদ কার্যকর হয় 13 নভেম্বর। এরপরেরটা হচ্ছে আছে হচ্ছে এরপরে যেটা আছে 13 নভেম্বর, নিচে আসতেছে না, আমি পরে দেখাচ্ছি। 13 নভেম্বর, হ্যাঁ আসবে 2025। 13 নভেম্বর 2025 জুলাই মানে জুলাই জাতীয় সনদ কার্যকর হয়। তাহলে স্বাক্ষর হয়েছে 17 অক্টোবর আর কার্যকর হয়েছে এটা। তাহলে দেখেন, রাষ্ট্র পুনর্গঠনের জুলাই সনদের ধারা কয়েক, মানে জুলাই সনদ কবে কার্যকর হয়, ওই উত্তর হচ্ছে লাস্টেরটা 17। এখন ওইগুলো খুব নেগেটিভ আর কি। ওই যে এটা আমার কাছে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সহ এই যে রায়টা যেটা দিল, এই রায় দিয়েছে কোন আদালত? আন্তর্জাতিক অপরাধ আদালত 1, তাই না? আন্তর্জাতিক অপরাধ আদালত 1, এটা কবে প্রতিষ্ঠা হয়েছে? 25 মার্চ 2010। এটাই আসতে পারে যে এটা আদালতটা কবে প্রতিষ্ঠা হয়েছে বা রায়টা কবে দিয়েছে। রায় কবে দিছে? 29 তারিখে মনে হয় না? লেখা তো হয়েছে না? আচ্ছা, দিতেছি, ওই দেখেন আসছে। তাহলে এই সনদটা হচ্ছে জুলাই, এটা সনদটা হচ্ছে 13 তারিখ, না এটা দিলে আবার তো আসবে 13 তারিখে হচ্ছে কার্যকর হয়। এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ, জুলাই সনদ কার্যকর হয়েছে এই তারিখে। এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমি যতগুলো প্রশ্ন এখানে আছে, উপর থেকে দিলে নিচে আসবে। হ্যাঁ, প্রযুক্তি আসলে ভালো জিনিস, কিন্তু 2580, বাহ ভাই, তো ভালো জানে দেখি। জুম করতে গেলেই তো ছোট হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে গেছে মনে হয়। ওরাও দেখতেছে, অফ হয়ে গেছে এটা। এখানে যে তথ্য লেখা আছে, এই পুরা সাম্প্রতিক বই কভার হবে, বুঝছেন? তাহলে এই বই কভার হয়ে যাবে, সব আছে। কিছে ছোট করেন তো দেখি। হ্যাঁ, আরে ভাই, এটা আবার বন্ধ হয়ে যায়। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কবে কার্যকর হয়? তাহলে এলা উত্তরগুলো দিয়ে যায় আজকে। তাহলে হামাস ইসরায়েল, দেখেন 7 অক্টোবর 2023 সালে হামাস কর্তৃক ইসরায়েলে আক্রমণ হয়েছিল, যেটাকে নাম বলা হয়েছে অপারেশন আকসা ফ্ল্যাট। আর এর পরিপ্রেক্ষিতে 8 অক্টোবর 2023 ইসরায়েল আবার হামাসে হামলা চালায়, যে হামলার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। এখানে একটা জিনিস আমি একটু বলি, এটা লাগতে পারে, এটা একবারে রিসেন্ট। সেটা হচ্ছে বর্তমানে গাজা ইসরায়েল সীমান্ত লাইনের কথা বলছে। গাজা এবং ইসরায়েলের যে সীমান্ত লাইনের কথা ঘোষণা করছে ইসরায়েল, সীমান্ত লাইনের নাম হচ্ছে ইয়েলো লাইন। ইয়েলো লাইন সম্প্রতি গাজা ইসরায়েলের মধ্যে একটা সীমান্ত লাইন ঘোষণা করছে ইসরায়েল, সেই লাইনের নাম হচ্ছে ইয়েলো লাইন। আমরা তো জানি যে গ্রিন লাইন আছে, পার্পল লাইন আছে। পার্পল লাইন আছে হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে, গ্রিন লাইন আছে হচ্ছে আরব দেশগুলোর মধ্যে। গ্রিন লাইন গুলো বাকি আরব দেশ, ইসরায়েলের সাথে 6টা দেশ আছে, সেগুলোর মধ্যে আছে। কিন্তু গাজার সাথে ইসরায়েলের সীমানা এটা ঘোষণা করছে ইসরায়েল, যেটার নাম হচ্ছে ইয়েলো লাইন। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তাইলে এটার উত্তর হচ্ছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় কবে? চুক্তি স্বাক্ষর হয়েছিল 9 অক্টোবর 2025, আর চুক্তি কার্যকর হয়েছিল 10 অক্টোবর 2025। এইটা হলো স্বাক্ষর, চুক্তি স্বাক্ষর হয় আর চুক্তি হচ্ছে কার্যকর হয়। চুক্তি স্বাক্ষর হয় এবং চুক্তি কার্যকর হয়। তাহলে 10 অক্টোবর 2025 চুক্তি কার্যকর হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে শার্ম আল
শার্ম আল শেখ, শার্ম আল শেখ, সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপ, মিশর। তাহলে এই যে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল 9 অক্টোবর 2025 শার্ম আল শেখ, মিশর, আর 10 অক্টোবর 2025 এই চুক্তিটা কার্যকর করা হয়। এই তারিখগুলো দেওয়া আছে, প্রত্যেকটারই একটা করে ঘটনা আছে, বাট আমাদের শেষ হবে না, আমরা কেবল 3 নম্বরে আছি। তাহলে দেখেন একটা প্রশ্ন উত্তর দেখেন, হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কবে? 9 অক্টোবর স্বাক্ষর, 10 অক্টোবর কার্যকর। ঠিক আছে, তাহলে এরপরে তো আমরা আসি একটু চলে আসছে, এবার লাস্টে আসছে আসলে। একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে প্রশ্ন আছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে অপারেশন পরিচালনা করে সেই অপারেশনের নাম কি? আচ্ছা, সাম্প্রতিক এখানে যে অপারেশনটা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে, সেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে এটা দেওয়াই নেই, এটা হচ্ছে অপশনটা কাটা পড়ে গেছে। তো আমরা একটু দেখতেছি, আপনি একটু দেখেন এখানে সাম্প্রতিক অপারেশন আল আকসা ফ্ল্যাট, অপারেশন আল আকসা ফ্ল্যাট, অপারেশন আল আকসা ফ্ল্যাট, এটা ইসরায়েল মানে এটা হচ্ছে হামাস কর্তৃক ইসরায়েলে যে আক্রমণ, তাহলে হামাস ইসরায়েলে আক্রমণ করেছিল, তার নাম অপারেশন আল আকসা ফ্ল্যাট। আমি লিখাচ্ছি না, আমি বলতেছি, ক্লাসটা আরেকবার করলে আপনি পারবেন। তাহলে হামাস কর্তৃক ইসরায়েলে 7 অক্টোবর 2023 সালে যে আক্রমণ, তার নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্ল্যাট। কারণ মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা, এই জন্য এই নামটা দেওয়া হয়েছে। 2 নম্বর অপারেশন আয়রন সোর্ড, তাহলে অপারেশন আয়রন সোর্ড 8 অক্টোবর 2023 এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল কর্তৃক হামাসে যে আক্রমণ, তার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। তাহলে ইসরায়েল হামাসের উপরে যে আক্রমণ বা চালিয়েছে, তার নাম কি? অপারেশন আয়রন সোর্ড। এই অপারেশন আয়রন সোর্ড চালানোর পরিপ্রেক্ষিতে মূলত হাজার হাজার গাজাবাসীকে, ফিলিস্তিনের গাজাতে শিশু নারী হত্যা করা হয়, যার পরিপ্রেক্ষিতে আইসিসিতে মূলত ইসরায়েলের বিপক্ষে মামলা করছে যে দেশটা, তার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় আসছে যে হামাসে ইসরায়েলের গণহত্যার প্রেক্ষিতে পৃথিবীর কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিপক্ষে মামলা করছে, তার দেশটার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অপারেশন ট্রু প্রমিস, অপারেশন রাইজিং লায়ন, হ্যাঁ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। আচ্ছা, অপারেশন রাইজিং লায়ন হচ্ছে 13 জুন 2025 সালে, 13 জুন 2025 সালে ইসরায়েল কর্তৃক ইরানে অভিযানের নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। তাহলে লায়ন হচ্ছে, নিজেকে লায়ন বলে দাবি করে ইসরায়েল, এই ইসরায়েল যে ইরানে আক্রমণ চালিয়েছে, তার নাম অপারেশন রাইজিং লায়ন। আর এর পরিপ্রেক্ষিতে 14 জুন 2025 এর পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলে যে হামলা চালায়, তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3, অপারেশন ট্রু প্রমিস 3, অপারেশন ট্রু প্রমিস 3। এর আগে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছে মূলত ইরান আরো 2 বার, 1টা 2টা আছে, এটা 3 নম্বর ছিল, অপারেশন ট্রু প্রমিস 3। ওকে, তাহলে অপারেশন রাইজিং লায়ন কে পরিচালনা করছে? ইসরায়েল, আর অপারেশন ট্রু প্রমিস হচ্ছে ইরান। এরপর আসেন, এটা পরীক্ষা আসছিল বিশেষ পিলিতে, অপারেশন মিড নাইট হ্যামার 47তম বিশেষ পিলির প্রশ্ন। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের যে 3টা গুরুত্বপূর্ণ পারমাণবিক চুল্লি আছে বা 3টা পারমাণবিক কেন্দ্র আছে, সেগুলোতে নাতানজ, ইস্পাহান, এই যে কেন্দ্রগুলোতে মূলত অপারেশন মিড নাইট হ্যামার পরিচালনা করছিল যুক্তরাষ্ট্র, মূলত 22 জুন 2025। তাহলে অপারেশন মিড নাইট হ্যামার যুক্তরাষ্ট্রে কোন দেশে পরিচালনা করে? ইরানে। কোন দেশে? ইরানে। ওকে, এর পরিপ্রেক্ষিতে 23 জুন 2025 অপারেশন গ্লান ট্রেডিং ভিক্টোরি পরিচালনা করে ইরান। অর্থাৎ 23 জুন 2025 ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটির নাম হচ্ছে উদেইদা ঘাঁটি, যেটা কাতারে অবস্থিত। এই কাতারের উদেইদা ঘাঁটিতে পরবর্তী ইরান যে হামলা চালায়, তার নাম অপারেশন গ্লান ট্রেডিং ভিক্টোরি, অপারেশন গ্লান ট্রেডিং ভিক্টোরি। তাহলে আমেরিকা চালাইছে ইরানে, এর পরিপ্রেক্ষিতে ইরান চালাইছে
মার্কিন ঘাঁটি, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে। এরপর আসেন, এরপরটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর 7 মে 2025 ভারত কর্তৃক পাকিস্তানে আক্রমণের নাম হচ্ছে অপারেশন সিঁদুর। তাহলে ভারত পাকিস্তানে যে অভিযান পরিচালনা করে তাকে নাম দিয়েছে কি অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর। এর পরিপ্রেক্ষিতে 10 মে 2025 পাকিস্তান কর্তৃক ভারতে যে আক্রমণ করা হয় তার নাম হচ্ছে অপারেশন বুনিয়ানম হবে, বুনিয়ানন মারসুস, অপারেশন বুনিয়ানম, ঠিক আছে, বুনিয়ানন মারসুস। তবে এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা এই আক্রমণ এবং যুদ্ধের প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে করেছে, তার নাম হচ্ছে সিন্দুর পানি। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সিন্দুর পানি চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরবর্তী সময়ে এই যুদ্ধের মাধ্যমে 7 মের পরে এই যুদ্ধের মাধ্যমে 2025 মে মাসেই মূলত এই সিন্দুর পানি চুক্তি স্থগিত ঘোষণা করা হয়। বিসিএস প্রিলি এবং অন্যান্য পরীক্ষায় 2 বার আসছে, বিসিএস প্রিলিতে এই কোশ্চেনটা 2 বার আসছে, মূলত 47 আসছে, 48 আসছে, যে সিন্দুর পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে কত সালে, 1960, আর এটা স্থগিত হয়েছে 2025 সালে। এবার আসেন অপারেশন সাউদার্ন স্ফিয়ার। 2025 সালে মূলত ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র সন্ত্রাস, অর্থাৎ এটাকে বলছে হচ্ছে নার্কো টেররিজম, অর্থাৎ মাদক সন্ত্রাস। নার্কো টেররিজম মানে হচ্ছে মাদক সন্ত্রাস। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে, মূলত মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে 2025 সালে ভেনেজুয়েলাতে আমেরিকা যে অভিযান চালায় তার নাম অপারেশন সাউদার্ন স্ফিয়ার। সম্প্রতি 3 জানুয়ারিতে 2026 সালে আরেকটা অভিযান চালিয়ে মাদুরোকে গ্রেপ্তার করে, তার নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। অপারেশন অ্যাবসলিউট রিজলভ। তাহলে সম্প্রতি কথাটা আমি বাদ দিলে 2025 সাল লিখতে পারি আমরা। 25 সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে অপারেশন চালায় তার নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্ফিয়ার। আর যদি বলে 2026 সালে 3 জানুয়ারি বা সম্প্রতি যদি হয় তাহলে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। তাহলে অপারেশন অ্যাবসলিউট রিজলভ এটা পরিচালনা করছে সম্প্রতি, এর ফলে তারা গ্রেপ্তার করে। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট 2008 ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে একটা অপারেশন ছিল সশস্ত্র বাহিনীর নাম অপারেশন ডেভিল হান্ট, পরিচালনা শুরু করে 8 ফেব্রুয়ারি 2025। তাহলে আমরা এগুলো যদি একটু বিস্তারিত পড়ানো যেত তাহলে আমার মনে হয় অনেক উপকার হতো, আপনাদের অনেক ভালো হতো। সময় নেই, আর অনলাইন ক্লাস এত লং করাও যাবে না। একটু আমরা 4 নম্বরে আছি কেবল। হ্যাঁ, অপারেশন এই 2025-এ গুরুত্বপূর্ণ যত অপারেশন সব এক জায়গায় আছে। হ্যাঁ, তাইলে আর পড়ানো লাগতো। আচ্ছা, এইগুলোর সবগুলো উত্তর পরবর্তী দিয়া পিডিএফ দিলে ভালো হয় না? তাহলে পিডিএফ দিব না আপনাদের, তাহলে খালি উত্তর অপশনগুলো বলে যাই। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব আপনাদের, এগুলো ফিল আপ করে দিলে ভালো হবে। ফিল আপ করে দিয়ে দেবো তাহলে আগে এ করে। আসতে তো চেষ্টা করতেছি। না, আপনি শেষ করে দেবো। এই যে দেখেন, এগুলো সহজ তো। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2025-এর শীর্ষ দেশ কোনটি? আচ্ছা, আমরা জানি এগুলো হচ্ছে শান্তির সূচকের শীর্ষ দেশ। শান্তির সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, আপনারা জানেন। আরেকটা হচ্ছে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। HDI অথবা মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2টা সূচক বলছি, বৈশ্বিক শান্তি সূচকের শীর্ষ দেশ
এবং আরেকটা বলছি HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। নেপাল শান্তিরক্ষী মিশনের শীর্ষ দেশ, আমি এর আগেও বলেছি শান্তিরক্ষী মিশনের শীর্ষ দেশ হচ্ছে নেপাল। সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট সূচক অথবা অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। আমি আবার বলছি হ্যানলি পাসপোর্ট সূচক এবং অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। ডেনমার্ক হচ্ছে ডেভেলপমেন্ট বা গ্লোবাল ডেভেলপমেন্ট গভর্নর যেটা গ্লোবাল বৈশ্বিক ডেভেলপমেন্ট গভর্নরের শীর্ষ সূচকের শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। গভর্নমেন্টের শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। এরপর আছে হচ্ছে সুইজারল্যান্ড, সোমালিয়াটা একটু ইম্পর্টেন্ট, আমি একটু বলি। ক্ষুধা সূচকে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে সোমালিয়া। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত দেশ হচ্ছে সোমালিয়া। ফিনল্যান্ড, নরওয়ে। তবে বৈশ্বিক গণতন্ত্র এবং এই প্রশ্নটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, আগে এটা একটু দেখি। ফিনল্যান্ড হচ্ছে সুখ সূচকে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। তবে নরওয়ে ইম্পর্টেন্ট, নরওয়ে থেকে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। সেটা হচ্ছে নরওয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে বৈশ্বিক গণতন্ত্র, এই সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। আরেকটা জিনিস হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, এই সূচকেও শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 5 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নরওয়ে। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2025 এর শীর্ষ দেশের নাম হচ্ছে নরওয়ে, বৈশ্বিক গণতন্ত্র সূচক। এবং সংবাদপত্রের স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে, সংবাদপত্রের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। ওকে, আচ্ছা ভাই হচ্ছে কখন যে বিবেকের পরিবর্তনে রাতে কি দিয়ে দেয়, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই জিনিসগুলো তো আমাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে, বিষয়গুলো একেবারে সহজ তো নয়। পুরো 1 বছরের রিপোর্টে গুরুত্বপূর্ণ সবগুলো রিপোর্টের প্রথম বা শীর্ষ দেশ এগুলো। তো স্বাভাবিকভাবে আপনারা তো এগুলো পড়েন না, বা আমরা না হয় এগুলো নিয়ে কাজ করি, তাও তো আমি নিজেই ভুলে যাচ্ছি। আচ্ছা আমরা উত্তরগুলো দিয়ে নিই তারপরে। প্রশ্ন দিয়ে এই প্রশ্নগুলাই কি আসবে আমাদের মিহিরজিকে পেজে অনেকগুলো প্রশ্ন দিয়ে রাখছি, আপনার PDF দিয়ে রাখছি, সেগুলো তো আপনারা শেষ করতে পারেন না। আমরা অলরেডি 7টা PDF দিছি, আমরা নিজে বানায়, মানুষের না আমাদের গুলো। তো এখানে প্রাইমারি, নিবন্ধন, স্কুল, কলেজ, CSF। ইউনেস্কোর বর্তমান মহাসচিব কে? এটা খুব ইম্পর্টেন্ট। ইউনেস্কোর বর্তমান মহাসচিব হচ্ছে খালিদ আল ইনানি। তাহলে ইউনেস্কোর বর্তমান মহাসচিবের নাম হচ্ছে খালিদ আল ইনানি, ইনি হচ্ছে মিশরের একজন ব্যক্তি। ইম্পর্টেন্ট, এটা পড়বেন ভালো করে। তাহলে শার্লি আয়েরকর হচ্ছে কমনওয়েলথ, মার্ক রুট হচ্ছে ন্যাটো, গোলাম সারোয়ার হচ্ছে সার্কের, এটা জিয়ান্না ইনফান্তিনো, এটা হচ্ছে ফিফা। অ্যাগনেস কাল্লামার্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে অ্যাগনেস কাল্লামার্ট। আহসান এইস মনসুর হচ্ছে ACU, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, ইনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আহসান এইস মনসুর ACU, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের তিনি বর্তমান প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বিমস্টেকের বর্তমানে সভাপতি, এটা ইম্পর্টেন্ট। বিমস্টেকের বর্তমান সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস, না একটা দেশকে সভাপতি করা হয় আসলে, সেটা যে দেশের প্রধান থাকে আর কি, সরকার প্রধান তাকে। তো বর্তমান সরকার প্রধান তো আমাদের উনি, এই জন্য আর কি। বিমস্টেক তাই না, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। তাহলে ইউনেস্কোর হচ্ছে কে? খালিদ আল ইনানি। ওকে, এই প্রশ্ন উত্তর
হ্যাঁ মুসলিম, মিশরের নামই তো বোঝা যাচ্ছে। ভয় লাগে বুঝছেন, একবার চলা যায় কিনা। কপ খুবই সহজ জিনিস। আচ্ছা, কপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। কনফারেন্স অব দ্য পার্টিস বিশ্বের জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলনের নাম হচ্ছে কপ। বিশ্বের জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলনের নাম হচ্ছে কপ। এই কপের আয়োজক সংস্থার নাম হচ্ছে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসি এই কপের সম্মেলনের আয়োজন করে থাকে। ইউএনএফসিসি 1992 সালে প্রতিষ্ঠা, 1994 সালে কার্যকর হয়েছে। 1994 কার্যকর হয়ে 1995 সাল থেকে এই কপের আয়োজন করে থাকে। তাহলে কপ 1 সম্মেলন হয়েছে, কপ 1 সম্মেলন হয়েছে 1995 সালে বার্লিন জার্মানি, বার্লিন জার্মানিতে। আর তাহলে এই কপটা প্রতি বছর যেহেতু হয়, তাহলে 95 যদি প্রথম হয় তাহলে 2025 পর্যন্ত দেখেন, 95 থেকে 25, 30 বছর হয়েছে। তার মানে 2025 সালে হয়েছে কপ 30 সম্মেলন। এই কপ 30 সম্মেলন হয়েছে বেলেম, আমাজোনিয়া, ব্রাজিল। বেলেম, আমাজোনিয়া, ব্রাজিল। ঠিক আছে, বেলেম, আমাজোনিয়া, ব্রাজিল কপ সম্মেলন। তবে এই কপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছে 2015 সালে, এবং কপ 2015 সালে সম্মেলনের মাধ্যমে মূলত সর্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছে। এ যাবৎকালে পৃথিবীর জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় চুক্তির নাম প্যারিস জলবায়ু চুক্তি। এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমে ট্রাম্প বের হয়ে গেছিল, 2016 সালে বের হওয়ার ঘোষণা দিয়েছিল, 17তে বের হয়ে গেছিল। 2020 সালে আবার জো বাইডেন ক্ষমতায় আসে, সে আবার এই সম্মেলনে এই প্যারিস জলবায়ু চুক্তিতে আসছে। আবারও ট্রাম্প ক্ষমতায় এসে আবারও ঘোষণা দিচ্ছে সে বের হয়ে যাবে, এবং ফাইনালি 2026 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে, এ যাবৎকালের জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় চুক্তি থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। খুবই ইম্পর্টেন্ট যে 2026-এ যুক্তরাষ্ট্র কোন কোন চুক্তি থেকে বের হয়ে যাবে। প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস। হ্যাঁ, না, এটা লাস্টেরটা অংশগ্রহণ করে নাই, সে তো করে নাই, যাবে আর বেরিয়ে যাবে। না, 95 থেকে এই 25-এর মধ্যে 30টা হয়েছে ওর সম্মেলন। বছর একটা বিজ গেছে, কোন একটা বছর হয়তো হতে পারে, কিন্তু বার্ষিক সম্মেলন এটা। আচ্ছা, আদিস আবাবা, ইথিওপিয়া। তাহলে আমরা এখানে একটু দেওয়া আছে, দেখেন, এটা হচ্ছে কপ 30 সম্মেলন হয়েছে 2025। এটা হবে কপ 31 সম্মেলন হবে আন্টালিয়া, তুরস্ক। তার মানে 2026 এটা হবে, 2026 এটা হবে তুরস্কতে। আর এটা হবে কপ 32, এটা 32 2027 হবে। তাহলে এখানে দেওয়া আছে, দেখেন, এটা হচ্ছে 25, 2025, 26, এটা 27। তাহলে 2025-এ হয়ে গেছে বেলেম, ব্রাজিল। 2026 সালে হবে আন্টালিয়া, তুরস্ক। 2027 সালে হবে আদিস আবাবা, ইথিওপিয়া। আর কপ কপ এটা হয়েছে কপ 29 সম্মেলন 2024-এ হয়েছে বাকু, আজারবাইজান, বার্লিন। এটা হচ্ছে কপ প্রথম হয়েছে, কপ প্রথম হয়েছে বার্লিন, জার্মানি। প্রথম হয়েছে বার্লিন, জার্মানি। আচ্ছা, 95 একটা হয়েছে, 96 একটা হয়েছে, 97 একটা হয়েছে, 98 একটা হয়েছে, 99 একটা হয়েছে। তারপরে 2000 সাল থেকে 25 পর্যন্ত আরো বাকি হয়েছে। হ্যাঁ, ও করোনার সময় হতে পারে নাই, রাইট, করোনার সময় হতে পারেনি। হ্যাঁ, করোনার বাদ গেছে। আচ্ছা, মারাকেশ, মরক্কো। এটা ইন্টারপোলের সম্মেলন হয়েছে মারাকেশ, মরক্কো। আর এটা হয়েছে G20 সম্মেলন সর্বশেষ। ঠিক আছে, G20 সর্বশেষ সম্মেলন হয়েছে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, 2025। আর ইন্টারপোলের সর্বশেষ সম্মেলন হয়েছে 93তম মারাকেশ, মরক্কোতে হয়েছে 2025-এর সম্মেলন। এগুলো সবগুলোই তাহলে এটা হয়েছে G20 আর ইন্টারপোল, আর বাকিগুলো হচ্ছে প্যারিস। ওকে, এদের মানে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনার চোখ আর বই ফু দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এটা মিশা দিই, উত্তরগুলো বলে শেষ করবো আর কি। পড়াশোনা অনেক সহজ জিনিস, পড়াশোনা অনেক কঠিন জিনিস। এটা চাকরি পাইতে গেলে বর্তমান সময়ে খুব ইয়া। আচ্ছা, ASEAN-এর বর্তমান সদস্য হচ্ছে 11টি,
আসিয়ানের বর্তমান সদস্য হচ্ছে 11টি। 11তম সদস্যের নাম হচ্ছে পূর্ব তিমুর, পূর্ব তিমুর অথবা তিমুর লিস্তে, তিমুর লিস্তে, ঠিক আছে। আসিয়ানের সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর বা তিমুর লিস্তে। সার্কের সদস্য 8টা, এনডিবি সদস্য হচ্ছে 9টা, তারপর হচ্ছে এসসিও সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সদস্য হচ্ছে 10, আসিয়ানের সদস্য হচ্ছে 11। জি মানে এই যে ইউরো মুদ্রার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইউরো জনভুক্ত বর্তমান দেশ, ইউরো জন, তাহলে ইউরো জনভুক্ত বর্তমান দেশ হচ্ছে 21টি, বা ইউরো মুদ্রায় সম্প্রতি যোগদান করছে বুলগেরিয়া, ঠিক আছে। বুলগেরিয়া যোগদান করছে বেশি না, আজ থেকে 6 দিন আগে, 1 জানুয়ারি 2026। তাহলে ইউরো জোনের 21তম সদস্য হচ্ছে এটা, ইউরো জন 21টি সদস্য, ন্যাটোর সদস্য হচ্ছে 32টি, 105টি সদস্য হচ্ছে AIIB, আর 121টি সদস্য হচ্ছে ন্যাম, ঠিক আছে, ন্যাম। তাহলে দেখেন আসিয়ানের সদস্য কয়টি? 11টি। আসিয়ানের সদস্য হচ্ছে বর্তমানে 11টি। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তবে আমার কাছে মনে হয় এই 4টার মধ্যে একটা আসতে পারে। ব্রিক্সের বর্তমান সদস্য 10, আসিয়ানের 11, এবং ইউরো জনভুক্ত বা ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে ইউরো মুদ্রা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে বর্তমানে 21টি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ইউরো মুদ্রা দেশ হতে হবে। এরপরেরটা আসি, পরেরটা আসবো হচ্ছে আমরা একটু আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইউরোপের বাইরে নাই। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমাদের, দেখেন জাপানের বর্তমান নারী প্রধানমন্ত্রীর নাম কি? সুশীলা কার্কি হচ্ছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের নারী প্রেসিডেন্ট বর্তমানে। আচ্ছা, ক্লোডিয়া সিনবাউন মেক্সিকোর প্রথম নারী প্রধানমন্ত্রী। আচ্ছা, সানায়ে তাকাইসি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইসি। জর্জিয়া মেলোনি হচ্ছে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী, আর হরিণী অমরসরিয়া হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান নারী প্রধানমন্ত্রী। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম সুশীলা কার্কি, আর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইসি। ওকে, সানায়ে তাকাইসি। এরপরেরটা আসেন, সানায়ে তাকাইসি, উত্তর হচ্ছে সানায়ে তাকাইসি, সানায়ে তাকাইসি। এরপরেরটা আসি কেবল আমরা 10। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট রাখছি আমি যাতে আলোচনা করা যায়। মারিয়া কুরিয়ানা মাচাদু মাদারবোর্ড, এ হচ্ছে 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছে। ফালতু একটা মহিলা, এ যারা মার্কিন তাবেদার তাদেরকেই মূলত নোবেল দেওয়া, এটা মাথায় রাখবেন। বনু মুস্তাক 2025-এ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে বানু মুস্তাক। ডেভিড সালাই 2025 সালে বুকার পুরস্কার পেয়েছে। টম ক্রুজ হচ্ছে এটা ক্রুজ হবে। টম ক্রুজ হচ্ছে 2025 সালে অস্কারের বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে টম ক্রুজ। লাজলু কারনাইন, এই যে ইনি হচ্ছে 2025-এ সাহিত্যে নোবেল পেয়েছে। হ্যাঁ, 2025-এ লাজলু কারনা হরকাইন, ইনি হচ্ছে 2025-এ সাহিত্যে নোবেল পেয়েছে। হানকাং 2024-এ সাহিত্য নোবেল পেয়েছিল হানকাং। আর আনোয়ারুল হক এবং শবনম মুস্তারি, এরা হচ্ছে 2025 সালে নজরুল পুরস্কার পেয়েছে। তবে আমি একটু বলে রাখি, প্রাইমারিতে পরীক্ষায় প্রশ্ন আসবে 2025 সালে রোকেয়া পদক কে পাইছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। রোকেয়া, এই রোকেয়া ভাবি, এই যে রোকেয়া 2025 সালে, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। বিশেষত আসতে পারে বাংলাদেশের একজন নারী ফুটবলার, একটা 2025 সালে 4 জন নারী পাইছে, এটাও আসতে পারে যে কয়জন, 4 জন। তাহলে 4 জন নারী পাইছে, তার মধ্যে বাংলাদেশের একজন ফুটবলারও কিন্তু পেয়েছে, তাই না? ঋতুপর্ণা উনি পেয়েছে রোকেয়া পদক, এখানে ইম্পর্টেন্ট। পরেরটা আসেন, তারপরে অলিম্পিকটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, কালকে একজন আমাকে প্রশ্ন করছে। মাঝে মাঝে কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞে শিখায়, মানে সে যেটা বলে সেটাই সঠিক, তাকে বুঝাইলেও বোঝে না। সেটা হচ্ছে, একজন আমার প্রশ্ন করছে, আমি লিখছি হচ্ছে বিশ্বের বৃহত্তম
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় কোন গেমসকে? অলিম্পিক। সে আমার বলে আপনি ভুল লিখছেন, আপনি সাধারণ জ্ঞান পড়ান, বিসিএস ক্যাডার, আপনি এটাই জানেন না এই সেই। আমি বললাম যে আমি যে জানি না এটা আপনাকে কে বলছে? গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিককে, মনে রাখবেন, গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিককে। কিন্তু যদি বলে ফিফা আয়োজিত, তো ফিফা মানে কি? ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা ফিফা, বিশ্বকাপ ফুটবল মানে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা তো আর অলিম্পিকের সাথে জড়িত নয়, ফিফা ফুটবলের সাথে জড়িত। এই জন্য বলে ফিফা কর্তৃক আয়োজিত সবচেয়ে বড় বিশ্বের গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় কাকে? তাহলে হবে ফুটবল। কিন্তু এমনি যদি বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, তাহলে কিন্তু অলিম্পিক হবে। এটা আমি বুঝাইলাম ওনারে। তো এরকম আসলে কয়েকজনের বোঝানো যায়? 2026 সালে 25তম শীতকালীন অলিম্পিক কোথায় হবে 2026 সালে? তাহলে 2026 সালে শীতকালীন অলিম্পিক হবে মিলান, ইতালি, কার্টিনা। আচ্ছা, এরপরে 26তমটা হবে 4 বছর পর পর অলিম্পিক হয়, শীতকালীন হোক অথবা গ্রীষ্মকালীনই হোক। হ্যাঁ, তাহলে 2030 সালে পরবর্তী হবে ফরাসি আল্পস, ফ্রান্স। এরপরে 27তমটা হবে 2034 সালে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হলো শীতকালীন তিনটা, 2026, 2030, 2034। এরপর আসেন যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রের 34তম, 33তমটা হয়ে গেছে প্যারিস, 34তমটা হবে 2028 সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। আর তারপরে 35তমটা হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া, 2032 সালে। ঠিক আছে, 2032 সালে। এইগুলো গেল হচ্ছে এই 5টা হচ্ছে অলিম্পিকের, 2টা হচ্ছে গ্রীষ্মকালীন, 3টা হচ্ছে শীতকালীন। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। আপনারা সবাই জানেন 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক যে 3টা, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। এটা হবে 23তম বিশ্বকাপ ফুটবল। তাহলে এটা 23, পরেরটা বোঝাই যাচ্ছে 2030 সালে হবে, 4 বছর পর পর হয়। 24তমটা হবে, 24তমটা হবে। তারপরেরটা বুঝতেই পারতেছেন 2034 সালে হবে। কততম হবে? 25তম হবে, সৌদি আরব। এবং পৃথিবীর প্রথম স্কাই স্টেডিয়াম তৈরি করছে সৌদি আরব। আর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে 14তম ওয়ানডে বিশ্বকাপ হবে 2027 সাল। 14তম ওয়ানডে বিশ্বকাপ হবে 2027 সাল। আর 2031 সালে মূলত 15তম ওয়ানডে বিশ্বকাপ হবে, বাংলাদেশ সহ-আয়োজক ভারত। ঠিক আছে, বাংলাদেশ সহ-আয়োজক ভারত। 2031 সালে হবে 15তম ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশের সহ-আয়োজক ভারত। এই হচ্ছে বাংলাদেশের খেলাধুলা। তাহলে 2000 শীতকালীন অলিম্পিক হবে মিলান, কার্টিনা। আমরা 11তে আছি, এগুলো আর দিব না আপনাদের, আরেকটু যাই। ওকে, আচ্ছা, স্টার্লিং সেবা চালুকারী দেশ হিসাবে, এটা নিয়ে আমাকে অনেকে একটা কথা বলে। স্টার্লিং সেবা হচ্ছে, স্টার্লিং হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এটা স্থলেও স্যাটেলাইট মানে ইন্টারনেট সেবা দেয়, জলেও দেয়। এবং একটা পরীক্ষা ছিল, মহাসাগরগুলোতে ইন্টারনেট সেবা দেওয়া হয় কিসের মাধ্যমে? এটা মনে রাখবেন, স্টারলিংক এর মাধ্যমে। এই যে যারা দেখবেন সমুদ্রের জাহাজের থাকে হাজার বছরের পর বছর, ওরাও তো ইন্টারনেট চালায়। ওইখানে কিন্তু আমাদের ব্রডব্যান্ড লাইন নাই, ওইখানে আছে হচ্ছে স্টারলিং। হ্যাঁ, মহাকাশ থেকে। এটা একটা পরীক্ষা আসছিল, তো আমি কোন দেখাতে পারিনি, খুব কষ্ট লাগছে, জানি কিন্তু দেখাতে পারিনি। আচ্ছা, স্টারলিং সেবা চালু করছে মূলত পৃথিবীতে প্রথম ইউএসএ, কারণ ইউএসএ তে হয়েছে, এটা এলন মাস্কের প্রতিষ্ঠান, স্পেস এক্স এর প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম চালু করছে মালদ্বীপ। বাংলায় সার্চ দিলে দেখবেন ভুটান আসে, ইংরেজিতে সার্চ দিলে দেখবেন মালদ্বীপ আসে। আচ্ছা, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান। তাহলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান, তৃতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। স্টারলিং সেবা চালুকারী বাংলাদেশ হচ্ছে তৃতীয় দেশ। 9 এপ্রিল বাংলাদেশে চালু করে, পরবর্তী 20 মে এটাকে কার্যকর হয়, আর বাণিজ্যিকভাবে 18 জুলাই এটা চালু করে হচ্ছে স্টারলিং। ওকে, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে স্টারলিং কততম? তৃতীয় দেশ। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ওই যে কি বলে, তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এগুলো বিভিন্ন জিনিস আছে হচ্ছে যে এগুলো মেট্রো রেলের কথা আছে, এশিয়ার মধ্যে 22তম। তারপর হচ্ছে ওই যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প 33তম, সাবমেরিনে হচ্ছে 41তম, তারপরে হচ্ছে ওই যে স্যাটেলাইটে 57তম, মেট্রো রেল চালুকারী বিশ্বের 60তম, আর ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে 119তম। তো আমাদের লাগবে হচ্ছে ইন্টারনেট স্যাটেলাইট, এটা হচ্ছে তৃতীয়। অনেকে একটা প্রশ্ন করছে আমাকে যে আপনার বইয়ে সাম্প্রতিকের মধ্যে দেওয়া আছে বিগত প্রশ্ন, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ কোনটা? ভুটান। ভাই, ওখানে প্রশ্ন আসছে এইভাবে, মালদ্বীপ অপশনে দেওয়া নাই, তাহলে আপনি ভুটান উত্তর দিবেন না? ওই হিসাবে ওটা আসছে, কিন্তু চালু প্রথম করছে কিন্তু মালদ্বীপ, তারপরে দ্বিতীয় ভুটান। আর এখন তো জোরে টানলে কিচ্ছু হচ্ছে না আসলে, এগুলো হাতের সবকিছু বিষয় হচ্ছে হাতের মধ্যে আছে। মানে আপনি একটা জিনিস চর্চা হয়ে গেলে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, মাওলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 1.1.49। এটা অবস্থিত তিস্তা নদীর উপরে, কুড়িগ্রাম থেকে
মূলত গাইবান্ধাকে সংযুক্ত করেছে। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1.49 সেতু। হ্যাঁ, এটা বাংলাদেশের দ্বিতীয় তিস্তা সেতু বলা হচ্ছে এটা। আর এগুলো জানেন 3.32 হচ্ছে আমাদের টানেল, 4.8 হচ্ছে যমুনা রেল সেতু এবং যমুনা সড়ক সেতু, 6.15 হচ্ছে পদ্মা, 19.73 হচ্ছে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর 21.26 হচ্ছে আমাদের মেট্রো রেলের লাইন, আর 31.241 এটা হচ্ছে পাতাল রেল যেটা হবে, এটার দৈর্ঘ্য হচ্ছে 31 এটা। তাহলে ভাসানী সেতুর দৈর্ঘ্য 4। হ্যাঁ, পাতাল রেল হবে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, মনোরেল এই গাবতলী এই দিক থেকে একবারে পর্যন্ত, চট্টগ্রাম রোড পর্যন্ত। আচ্ছা, এরপরে আসেন। তাহলে এটার উত্তর হচ্ছে 1.4। এগুলো তো আসলে কঠিন ক্লাস, বেসিক ক্লাস নিলে ভালো লাগে। আচ্ছা, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণ হবে, খুবই ইম্পর্টেন্ট। এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণ হবে 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ বের হবে। এগুলো সব এলডিসির সাথে জড়িত। 71 এলডিসি গ্রুপ খোলা হয়, 75 বাংলাদেশ যুক্ত। 2018 সালে বাংলাদেশ প্রাথমিকভাবে উত্তরণের সব 2026 বের হবে। 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে, 2034 সাল পর্যন্ত পেটেন্ট সুবিধা পাবে ঔষধ শিল্পে। এই সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে বাংলাদেশ বের হবে 2026 সালের 24 নভেম্বর পর্যন্ত। ওকে, এরপরে আসেন। এরপরে আসবেন আচ্ছা 2026 সালে 24 নভেম্বর। আমাদের আর 5-6টা আছে, আপনাদের একটু কষ্ট দিব। আচ্ছা, দেখেন বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? এই জাতীয় জিনিসগুলো পরীক্ষা আমাদের আসে। আদাবি হচ্ছে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে আদাবি, ভারত। তাহলে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে আদাবি। টং টং, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বারবার পরীক্ষা আসতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনককে? জন ম্যাকার্থি। তাহলে এই প্রথম AI শিশুর নাম হচ্ছে টং টং। আচ্ছা, এরপর হচ্ছে AI সংবাদ উপস্থাপক অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রথম সংবাদ উপস্থাপক বাংলাদেশের নাম হচ্ছে অপরাজিতা। চ্যানেল 24 এটা প্রথম তারা সংবাদ উপস্থাপন করে, অপরাজিতা। ফেদা, সৌদি আরবের বা আরব বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম হচ্ছে ফেদা, এটা সৌদি। আর অপরাজিতা হচ্ছে বাংলাদেশ, বিডি মানি বাংলাদেশ। আচ্ছা, এরপর হচ্ছে আয়ান খান রোহাব, বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে আয়ান খান রোহাব। অনেকে এটা আসলে কার্বন নিরপেক্ষ শিশু বুঝে না। কার্বন নিরপেক্ষ শিশু বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আবার নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি আর অক্সিজেন নিচ্ছি। তাহলে এর জন্য আমার জন্য হলে তো যতটুকুই হোক পৃথিবীতে তো কার্বন নিঃসরণ হচ্ছে না, মানে নিঃশ্বাস থেকে হচ্ছে, গরম বাতাস বের হচ্ছে। আবার আমি পৃথিবী থেকে যে গাছ থেকে আসুক অক্সিজেনটা আমি তো নিচ্ছি না। তো এর বাবা মা কি করছে? একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সে কতটুকু কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, কতটুকু অক্সিজেন গ্রহণ করবে, সেই পরিমাণ তার চেয়ে বেশি পরিমাণ বৃক্ষরোপণ করছে পৃথিবীতে, যার ফলে তার সন্তানকে আন্তর্জাতিকভাবে এটা দেওয়া হয়েছে। 600+ গাছ রোপণ করছে তার জন্মের আগেই। তাহলে 600 গাছের বাতাস অক্সিজেনকে সে নিতে পারবে দিনে, এবং কার্বন ডাই অক্সাইড সে ত্যাগও করে। 600 গাছ লাগবে তার এই গরম বাতাসকে অ্যাবজর্ব করতে না। তাহলে এই জন্য ও বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। আর পৃথিবীতে প্রথম কার্বন নিরপেক্ষ দেশের নাম হচ্ছে ভুটান, খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ দেশের নাম ভুটান। বাংলাদেশের ব্যক্তির নাম হচ্ছে আয়ন খান রোহাব, ছোট একটা বাচ্চা। শ্যাম অল্টম্যান, এটা আপনি জানেন, ওপেন এআই এর জনক হচ্ছে স্যাম অল্টম্যান, শহীদ কবির। ওই যে মানে মূলত এটা দেওয়া হয়েছে যে আবু সাইদকে নিয়ে নির্মিত একটা ভাস্কর্য আছে না, উন্নতম মসির, এর হচ্ছে গেল। হ্যাঁ, নোট এটা আসলো না তো, আপনি তো বললেন।
এখন কোথায় যাবো বলেন? তবে আসে না, কিন্তু ডিস্টার্ব করতেছে অনেক। আরে আসছে তো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, এখানে আছে হচ্ছে নাজমুল হক নাইম, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। নাজমুল হক নাইম এ হচ্ছে অষ্টম স্তম্ভ, অর্থাৎ আবরারকে নিয়ে পলাশীর চত্বরে একটা ভাস্কর্য করা হয়েছে, নাম হচ্ছে অষ্টম স্মৃতিস্তম্ভ। অষ্টম স্মৃতিস্তম্ভ এইটার হচ্ছে স্থপতি হচ্ছে নাজমুল হক নাইম, ঠিক আছে। এরপরেরটা এটা আরেকটু বড় করা যায় না? চেষ্টা করতেছে খুব। শেষ করাও যাচ্ছে না। বাংলাদেশ কর্তৃক প্রথম কোন রোগের নির্মূলে বাংলাদেশের স্বীকৃতি লাভ করেনি? তো যে রোগের স্বীকৃতি লাভ করেনি এটা হচ্ছে, আসলে ওনারা লিখতে চাইছে ডেঙ্গু, ঠিক আছে। ডেঙ্গু একটা স্প্যানিশ শব্দ। এই ডেঙ্গু হচ্ছে বাংলাদেশ নির্মূলে স্বীকৃতি লাভ করেনি। তাছাড়া পোলিও লাভ করছে 2014, ফাইলেরিয়া 2014, ঠিক আছে। তারপর কালাজ্বর, এটা হচ্ছে 2023 সাল। তাহলে এগুলো হচ্ছে স্বীকৃতি লাভ করছে, WHO স্বীকৃতি দিচ্ছে 2014 সালে পোলিও, ফাইলেরিয়াকে আর কালাজ্বরকে 2023 সালে, বাট স্বীকৃতি দেয়নি হচ্ছে ডেঙ্গুকে। আপনাদের ওই প্রাইমারিতে এগুলো আসে যে ইপিআই ভুক্ত টিকা কয়টা, 10টি। তারপরে হচ্ছে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এগুলো যে স্বাস্থ্য, সবুজ ছাতা, স্বাস্থ্যের সাথে জড়িত। তারপরে প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী না সোনার কি বলে, জীবনতরী। প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী। তারপরে যে বাংলাদেশের প্রথম ভাসমান স্কুলের নাম সিধুলাই ভাসমান স্কুল। এই যে স্বাস্থ্যের যে প্রতীকগুলো আছে, সবুজ ছাতা, তারপরে যে হাসপাতালে দেখায় যে চাঁদ, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এরপরেরটা আসে, একটু দেখি কি আছে, শেষ করে দেখি। 16 নম্বর, বাংলাদেশের স্বীকৃত জিআই পণ্য। ওকে, বাংলাদেশের স্বীকৃত জিআই পণ্য এখানে দেওয়া নাই, সেটা হলো বর্তমানে 62টি স্বীকৃত জিআই পণ্য হচ্ছে বাংলাদেশে বর্তমানে 62টি। কিন্তু দুইটা কথা এখানে মনে রাখবেন, জিআই পণ্যর দুইটা জিনিস আসে। একটা জিনিস আসে হচ্ছে জিআই পণ্যর পেটেন্ট ভুক্ত বা জার্নাল ভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে পেটেন্ট ভুক্ত, জার্নাল ভুক্ত। আরেকটা হচ্ছে স্বীকৃত সনদ লাভকারী অথবা মঞ্জুরকৃত, এই কথাগুলো থাকে। অনেক সময় পরীক্ষক নিজেও জানে না, ওয়েবসাইট পেটেন্ট ট্রেডমার্ক ওয়েবসাইটে সার্চ দিলে আপনি দেখবেন জিআই পণ্য খালি লিখে সার্চ দিবেন, এই দুইটা জিনিসই আসবে সরকারি সাইট। পেটেন্ট ভুক্ত বর্তমানে 64টা, আর স্বীকৃত সনদ লাভকারী দেখবেন দেওয়া আছে 62টার তালিকা। তাহলে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল যে 61তম পেটেন্ট ভুক্ত ছিল ফরিদপুরের পাঠ, আর সনদ লাভকারী ফরিদপুরের পাঠ ছিল 60তম। এখন ওরা এইটা তুলে দিচ্ছে, যার ফলে এইটা তুলে দেওয়ার ফলে 61তম জিআই পণ্য পাঠ কোথাকার। তো এখন আমরা যখন 60তম কমন দেখাইছি, অনেকে হাহা দিচ্ছে যে প্রশ্নতে আসছে 61। আসলে ওরা তুলা নিতেই ভুল করছে, ওরা জার্নালের জায়গা থেকে তুলে নিচ্ছে পাঠটাকে। দেখবেন আজকে নেটে সার্চ দা দেখবেন জার্নাল ভুক্ত হিসাবে 61তম পাঠ ফরিদপুরের পাঠ, আর স্বীকৃতি বা মঞ্জুরকৃত ফরিদপুরের পাঠ 60তম। এই জন্য আমি বলছি বর্তমানে পেটেন্ট ভুক্ত হচ্ছে, আমি লাস্ট যেটা পেয়েছি 64, আর মঞ্জুরকৃত বা স্বীকৃত সনদ লাভ করে হচ্ছে 62টি। তাহলে বাকিগুলো আমরা দেখাচ্ছি না, পরে দেখাবো আপনাদের, বিসিএস এর জন্য দেখাবো, প্রাইমারি শেষ হোক। হ্যাঁ, এইগুলা পরে দেখেন আপনি, এগুলোর তালিকা দেওয়া আছে, পুরোটা দিবনি আপনাদের।
62তম সর্বশেষ হচ্ছে পূর্ণ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। 61তম কি জানো একটা ভুলে গেছি। এগুলো তো আসলে সব ভাই মনে রাখা সম্ভব না। এগুলো তো ধরেন 18 নম্বরে আমরা আছি, ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে। নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধের জরুরি হট নম্বর কোনটি? নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, তাহলে নারী ও শিশু নির্যাতন আপনি বা বাল্য বিবাহে হট নাম্বার কত? এটা একটা জিনিস এখানে একটা আছে, নারীর সহায়তা, সহায়তা এটা হচ্ছে 1098। আবার দেখেন এই জিনিসগুলো কিন্তু একই, নারী শিশু নির্যাতন। তা নারী শিশু কখন সহায়তা লাগবে? নির্যাতন হলে। এজন্য বাল্য বিবাহ এগুলো অনেক সময় অনেকে দেখতে ভুল করে। তাহলে নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ হচ্ছে 109। আপনি ফোন দিবেন কততে? 109। আর নারীর সহায়তার জন্য নারীরা ফোন দিবে 1098। ওকে, এরপরেরটা আসে হচ্ছে 19। এগুলো আমি ভাবছি তো আসলে সহজ, কিন্তু সরাসরি ক্লাস হলে এত সময় লাগতো না, অনলাইনে তো সময় লাগে। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? এটা একটু বলে ছেড়ে দিই আপনাদের। ঝিনাইদহ। কৃষি উৎপাদনে শীর্ষ জেলা না, বলছে ঝিনাইদহ কি উৎপাদনে? কাঁঠাল তো গাজীপুরের আমি জানি, কাঁঠাল হচ্ছে গাজীপুরে উৎপাদনের শীর্ষ। ভোলা হচ্ছে নদীর মাছ, নদীর মাছ এবং ইলিশ। সাতক্ষীরা, হ্যাঁ, ময়মনসিংহ হচ্ছে ধান, চাষের মাছ, মুক্ত পানির মাছ। ঝিনাইদহ হচ্ছে তুলা। ঠাকুরগাঁও হচ্ছে গম। দিনাজপুর হচ্ছে ভুট্টা। রংপুর হচ্ছে আলু। গাজীপুর তো এই প্রশ্ন উত্তর, কাঁঠাল উৎপাদনে হচ্ছে গাজীপুর। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আম, তবে লাস্ট বছর হচ্ছে আম, এর আগের বছর 23-24 ছিল কিন্তু আম উৎপাদনে নওগাঁ। অনেকে ভুল বোঝেন, অনেক পুরান বই পড়া থাকেন এই জন্য। সাতক্ষীরা, চিংড়ি আর নদীর মাছ হচ্ছে ভোলা। দেখেন পারেন কিনা। তাহলে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ শীর্ষ জেলা হচ্ছে, গাজীপুর। ওকে, এগুলোর জন্য আপনি এই যে সাম্প্রতিকের জন্য আমাদের জব মেডিসিন আমরা রেগুলার ক্লাস নিচ্ছি, পাশাপাশি আমাদের একটু সাম্প্রতিক হাই ভোল্টেজ একটা বই আছে, সর্বোচ্চ আপডেট, বা এই বইটা ডিসেম্বরের লাস্ট পর্যন্ত বের হয়েছে। হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে একবারে, এবং প্রথমে এগুলোর বিগত প্রশ্নগুলো দেওয়া আছে, চাকরির পুরো 25 সালে যত চাকরি আছে সব প্রশ্ন দেওয়া আছে, তারপরে টপিকস বাই টপিকস দেওয়া আছে, এবং ইয়াগুলো আছে। সাম্প্রতিকের জন্য আপনারা 10 থেকে 20 গ্রেড প্রাইমারি নিবন্ধন আর বিসিএস প্রিলির জন্য এই বইটা দেখেন, ইনশাল্লাহ ভালো হবে। আর যদি একটু বেসিক সহ পড়তে চান শর্টকাটে, তাহলে সাজেশনটা আমাদের দেখেন। আজকে যারা শেয়ার করছে সর্বোচ্চ তাকে আমাদের এই নির্জিকে ফাইনাল সাজেশনটা আমরা দিব। আর হ্যাঁ, মার্কেট সারা দেশের সব লাইব্রেরিতেই পাওয়া যাবে, অনলাইন অফলাইনে সব জায়গায় পাবেন। এটা জনপ্রিয় একটা বই, পাবেন না কেন? এরপরে আসেন, আর একটা প্রশ্ন আপনাদের আছে লাস্ট। এই প্রশ্নটা হলেই আপনাদের অনেক কিছু। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ কততম? জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ হচ্ছে 85তম। তো এই জিনিসগুলো, এগুলো এই রিপোর্ট লাস্ট যে রিপোর্ট করা আছে এটা দিয়ে একটু দেখে দিবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের স্যার আছে এই যে জব বেনিফিটে আমাদের অনেকগুলো কোর্স রান করা হচ্ছে। আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের জন্য আপনারা এগুলো সহযোগিতা দিতে পারবেন। আর সাধারণ জ্ঞানের জন্য আমাদের যে সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটা আছে, সাম্প্রতিক হাই ভোল্টেজ যারা আপনারা সর্বোচ্চ মেনশন করেছেন, আমরা সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটা তাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে টিম আছে, মেনশন হচ্ছে সাম্প্রতিক হাই ভোল্টেজটা। আর আপনারা যারা আছেন শর্টকাটে 10 থেকে 20 প্রাইমারি নিবন্ধনের জন্য বা প্রতি শুক্র শনিবার যে চাকরির পরীক্ষাগুলো হয় এগুলোর জন্য এটা ফলো করেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন। আমাদের নাসির স্যার অলরেডি চলে আসছে। আর বেসিকে ধরেন আপনি সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক, মৌলিক, বিসিএস 50 বিসিএস প্রিলি অন্যান্যর জন্য এই বইটা ইনশাল্লাহ ফলো করলে ভালো করবেন।
আর যারা শেয়ার করছেন তো এটা একটু পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি অবস্থা স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর নিতে পারবেন না? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো? যারা অনলাইনে ছিলেন, দুইবার মনে হয় একবার লাইন কেটে গিয়েছিল, তাই না, বিদ্যুৎ বিভ্রাট, তারপরে আবার ক্লাসটা আমরা শুরু করেছিলাম। যাই হোক, এই শীতের রাতে অনেকে কষ্ট করে ক্লাসটা করলেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে তো অনেক শীত, এখন ঢাকা শহরে শীত একটু কম আসলে, ঠিক না? আচ্ছা, শীত একটু কমে গেছে, মানে এই গত দু একদিন একটু বেশি ছিল, আজকে একটু কম, তাই না? যাই হোক, কেমন ছিল ক্লাসটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাতেন ক্লাসটা কেমন ছিল। খেয়াল করেন, আমাদের খুব 2 দিন পরে আমাদের প্রাইমারি পরীক্ষা, তো 9 তারিখ আমাদের প্রাইমারি পরীক্ষা, আর 30 জানুয়ারি হলো আমাদের কি পরীক্ষা, বিসিএস না, 30 তারিখ আমাদের বিসিএস পরীক্ষা। তাহলে আমাদের বিসিএস, এরপর আগে প্রাইমারি, তারপরে বিসিএস, এরপরে কি পরীক্ষা, এরপর নিবন্ধন পরীক্ষা, তাই তো? নিবন্ধন পরীক্ষা আসলে কথা হলো আমাদের সাল করে দিবে। আসো নিবন্ধন পরীক্ষা, ক্লিয়ার 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 স্যার, অনেক সুন্দর অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখন এই যে স্যার যে ক্লাসটাগুলো নিল, যে এই ক্লাসটাকে অনেক তথ্য বলছিল, দেখবেন এইগুলো 9 তারিখ যারা পরীক্ষা দিবেন, দেখেন এখান থেকে খুব কমন পাবেন ইনশাল্লাহ। তা যারা আমাদের প্রাইমারি ব্যাচে যারা ভর্তি ছিলেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনি যা পড়াশোনা করেছেন, যা আমাদের ক্লাস থেকে করেছেন, এগুলো জাস্ট রিভাইজ দিবেন। এখন কি করবে, রিভাইজ দিবেন। আমরা বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা সাবজেক্টের উপর আপনাদের যেগুলো আমরা পরামর্শ দিয়েছি, যেগুলো আপনাদেরকে হ্যান্ড নোট দিয়েছি, এই জিনিসগুলো আপনারা বারবার রিভাইজ দিবেন আর পড়বেন। নতুন করে কোনো কিছু আর পড়ার কোনো কিছু দরকার নেই। অলরেডি প্রাইমারি পোস্টও কিন্তু ছাপানো হয়ে গেছে, কেন্দ্রেও একদম, মানে বলতে আপনার জেলায় বর্তমান ডিসির কার্যালয় কিন্তু এটা তালাবদ্ধ অবস্থায় আছে। তো এই জিনিসগুলা এখন আর নতুন কোনো আপনার আপডেট কোনো তথ্য আর আপনাকে পড়া লাগবে না, আর কোনো কিছু পড়ার দরকারও নাই। মনে রাখবেন, আপনি যদি মনে করেন ঢাকার আশেপাশে আপনার যদি হয় জেলা, আর যদি ঢাকা শহরে থাকেন, তাহলে অবশ্যই সকালবেলা রওনা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তার আগের দিন এই শীতের ভিতরে কষ্ট করে রওনা দেওয়ার দরকার নাই, খুব সকালবেলা রওনা দিলেও আপনি গিয়ে 3টার সময় পরীক্ষা দিতে পারবেন, যেহেতু শুক্রবার পরীক্ষা। তাই সবার পরীক্ষা ভালো হবে, এটাই আমরা আশা করি। আর যারা 30 জানুয়ারি যারা পরীক্ষা দেবেন, বিসিএস পরীক্ষা 50তম, তাদের উদ্দেশ্যে বলে আমরা বিসিএস এর নতুন যে আপনাদের লেকচার শিট গুলো দিয়েছি আপডেট, এই নতুন লেকচার শিট গুলো একদম ধুমাইয়া পড়ে ফেলেন একদম ধরে, তাহলে আপনারা দেখবেন যে আপডেট লেকচার শিট গুলো বিসিএস এর পড়লে আপনি একদম 30 তারিখে যে পরীক্ষা আমাদের বিসিএস 30 জানুয়ারি, ইনশাল্লাহ সেখানে ভালো একটা কমন পাবেন। আর যাদের মনে করেন প্রাইমারি পরীক্ষা খারাপ হবে, তাদেরকে আমি পরামর্শ দিব যে তারা আপনার নিবন্ধনে ট্রান্সফার হয়ে যাবেন। কারণ নিবন্ধনে যদি আপনি ভর্তি হন, আপনার সাবজেক্ট ওয়াইজ নিবন্ধনে ভর্তি হলে কিন্তু একটা ভালো একটা নিবন্ধন দিয়ে একটা কলেজ, স্কুল পর্যায়ে একটা ভালো একটা চাকরি পাওয়া কিন্তু সম্ভব। আর যাদের মনে করেন বিসিএস 30 তারিখের পরীক্ষাটা ভালো হবে না, টেনশনের কারণে আবার প্রস্তুতি নেওয়া শুরু করেন, বিসিএসটা আঁকড়ে থাকেন। কারণ বিসিএস দিলে শুধু বিসিএস ক্যাডার না, পাশাপাশি নন ক্যাডারও চাকরি পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, কমন তো পড়বেই, বাট মনে কতটুকু থাকে তা তো বুঝতে পারছি না। হ্যাঁ, কমেন্ট আপনার তো থাকবে। এখন মনে করেন অনেকের কাছে মনে হবে কি, আপনি যতই দিন যাবে, আপনি পড়াশোনা করবেন, ততই দেখবেন যে আপনি ভুলে যাচ্ছেন। আপনি মনে করেন বাংলা পড়তেছেন আজকে, দেখবেন আগামী আবার ইংরেজি ভুলে যাচ্ছেন, আবার জিকে ভুলে যাচ্ছেন, এরকম কিন্তু মনে হবে। এই জন্য বললাম যে আপনি এখন থেকে দৈনিক কি করবেন, দৈনিক আপনি 2 ঘন্টা বাংলা পড়বেন, 2 ঘন্টা ইংরেজি পড়বেন, 2 ঘন্টা ম্যাথ পড়বেন, 2 ঘন্টা জিকে পড়বেন, তাহলে আর এই ভুলগুলো আর হবে না। আজকের পর থেকে আপনি কখনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকবেন না, আপনি দৈনিক 2 ঘন্টা রিভাইজ মারেন, শুধু 2 ঘন্টা রিভাইজ দেন। নতুন করে ম্যাথ কোনো করার দরকার নেই, ম্যাথ 2-1টা ম্যাথ উত্তর মুখস্থ করলেও হয়ে যায়। আপনি নিজের উপর আস্থা রাখুন, দেখবেন পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনি মনে করবেন যে অন্যরা পড়ে মানে ফাটাই ফেলাইছে, যাই দেখেন ওরাও ফাটাইতে পারে, ওরাও ফুটাই ফেলাইছে, এই জন্য মনে করেন অত টেনশনের কোনো কারণ নেই। মনে রাখবেন আপনি বেস্ট। আর 4টা অপশন দিয়ে দাগানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, যে কারো তা দেখে দাগানো যাবে না, আর কারণ ও আপনাকে ভুলাই দিবে, কিন্তু দেখে দাগানো যাবে না। আর হলো নিজে শিওর না হলে দাগাবেন না, কারণ নেগেটিভ নম্বর কিন্তু আছে, এবার 0.5 নম্বর কিন্তু আপনার নেগেটিভ নম্বর চলে আসবে। এই জন্য বললাম। আর স্যার, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এটা যে কবে এটা আমরা নিজেরাও জানি না, এটা পিএসসি ছাড়া কেউই জানে না বাংলাদেশের। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হবে এটা আমরাও জানি না, পিএসসি নিজেরাও জানে না যে কবে হবে। তবে হবে একদিন হবে, যে কোনো একদিন শুক্রবার দিন হবে, যে কোনো শুক্রবার হবে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? মাথা ব্যথা অত নেওয়ার কোনো টাইম নেই, ঠিক আছে? শুধু রিল্যাক্সে জাস্ট রিভাইজ দিবেন, কনফিউশন প্রশ্নগুলো দাগায় রাখবেন, তাহলে এরপর এই কনফিউশন প্রশ্নগুলো দাগে রাখবেন, এবং বিভিন্ন গুগল দেখে একটু যাচাই করে নেবেন। তো সবাইকে বলবো যে যারা এতক্ষণ ক্লাসটা করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যারা এই বিসিএস এর অ্যাকসেপ্ট বই দিয়েন তো, এই যে দেখেন যারা 51তম বিসিএস ফাউন্ডেশন, 51তম বিসিএস
এই যে একান্নতম বিসিএস ফাউন্ডেশন আমাদের যে কোর্সটা আছে, আপনি চাইলে যারা আছেন তারা একান্নতম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন অনলাইনে মাত্র 4,000 টাকা। আর সাথে একদম আপডেট, একদম নতুন বই, একদম নতুন আপডেট বই একদম আপনি ফ্রি পেয়ে যাবেন। একদম এক সেট বই একদম পরিপূর্ণ বিসিএস এর এক সেট বই ফ্রি, একদম এক সেট আপডেট, কোনো পুরাতন বই না, এক সেট বই একদম ফ্রি, একদম আপডেট তথ্য সমৃদ্ধ এক সেট বই। এই যে দেখেন বিসিএস এর একদম এক সেট বই, একদম আপডেট তথ্য সমৃদ্ধ একদম এক সেট বই, এরকম এক সেট 1 2 3 10টা সাবজেক্টের 5টা বই। এই যে দেখেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই 4,000 টাকার ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এক সেট বই একদম পুরো এগুলো ফ্রি পেয়ে যাবেন। আর এইটা হলো এই 4,000 টাকার ভিতরেই। হ্যাঁ, আমাদের অফলাইনে যদি ভর্তি হন তাহলে আপনি অফলাইনে এটা কোর্সটা করতে পারবেন মাত্র 10,000 টাকায়, মিরপুর 10 এবং বাংলাদেশের আমাদের সকল শাখায় আপনি একান্নতম ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 10,000 টাকায়। তো এই বিসিএসটা আপনারা কখনো অবহেলা করবেন না, এটা কিন্তু কাজে লাগান। আর মনে করেন যে না আপনি 50তম বিসিএস কোর্সটা করবেন, 50তম বিসিএস সময় আছে খুবই কম, সেক্ষেত্রে আপনি 2,000 টাকা আমাদের পে করে আপনি এক সেট বইও পাবেন 2,000 টাকার ভিতরে অনলাইনে। তাহলে আপনি সেক্ষেত্রে আপনি ক্লাসগুলো ম্যারাথন বাজে করতে পারবেন। আর যদি মনে করেন স্যার আমি নিবন্ধন কোর্সে ভর্তি হবো, নিবন্ধন সাবজেক্টিভ যাই হোক, নিবন্ধন জেনারেল পার্টে যদি আপনি জেনারেল পার্টে যদি ভর্তি হন তাহলে আপনি এখানে মাত্র 1,250 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। সাথে বই কিন্তু একদম ফ্রি, লেকচার শিট বই একদম ফ্রি। আর যদি আপনি নিবন্ধন যদি আপনার সাবজেক্টিভ কোর্সে যদি ভর্তি হন, সাবজেক্টিভ কোর্সে যদি ভর্তি হন, সেক্ষেত্রে আপনাকে 1,250 টাকা আপনাকে পে করতে হবে। এটার সাথেও আপনি বই ফ্রি পাবেন এবং এখানেও কিন্তু আপনি বই ইনশাল্লাহ এই সাবজেক্টিভের সাথে কিন্তু বই ফ্রি পাবেন না, সাবজেক্টিভের সাথে 1,250 টাকার সাথে আলাদা আপনাকে বই কিনে নিতে হবে। তবে নিবন্ধন যে এখানে জেনারেল কোর্সে যদি 1,250 টাকা ভর্তি হন তাহলে কিন্তু অবশ্যই আপনি লেকচার শিট বইগুলো একদম ফ্রি পাবেন। স্যার পিডিএফ দিয়ে দিব পূর্ণাঙ্গ পিডিএফ তে স্যার আবার কাট মার্ক কত ধরা দিবে? একটা জিনিস মাথা রাখবেন, এবং প্রাইমারি পরীক্ষা যদি আপনি দেন আপনারা ধরে নেন 50 পাইলে আপনার চাকরিটা হবে। যদি আপনি 90-র ভিতরে 50 পান তাহলে আপনার চাকরি পাওয়া হবে, নিশ্চিত থাকেন আপনি ভাইবা দিতে পারবেন প্রাইমারিতে। কারণ দেখবেন অনেকে নেগেটিভ নাম্বার কাটতে অনেক নিচে চলে আসবে, সেক্ষেত্রে আপনি সেখানে কাঙ্ক্ষিত নম্বরটা পেয়ে গেলেই হবে। ঠিক আছে, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন, আপনি কখনোই আপনি নিরাশ হবেন না, আপনার হবে ইনশাল্লাহ। স্যার হিস্ট্রি ক্লাস হবে? হ্যাঁ, হিস্ট্রি ক্লাস আছে আমাদের, লিঙ্ক ঢোকা যায় না, যাবে পূর্ণাঙ্গ পিডিএফ পেতে। ওই যে পিডিএফ পেতে নাম্বার দেন, এইবার কাটমার্ক কত বলে দিলাম, পিডিএফ দিবেন। ওকে, কার কোনো প্রশ্ন? আর যাতে আমাদের হটলাইন নাম্বার গুলো আপনারা জানেন, আমাদের হটলাইন নাম্বার হলো ভর্তির ক্ষেত্রে আপনারা সবসময় আপনাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। হটলাইন নাম্বার দেখেন 0190151951951, এরকম 02010203। ঠিক আছে, এই নম্বরগুলো হটলাইন নাম্বার আপনি কল দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। আর আমাদের একটা গুগল ফর্ম দেওয়া থাকে সবসময়, যাদের আর্থিক সমস্যা থাকে, বিভিন্ন টাকা পয়সার আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারে না, তাদেরকে বলবো আপনারা মানে এই নাম্বারে কল দিয়ে আপনি আর্থিক সমস্যার কথা বলতে পারবেন, অথবা আমাদের গুগল ফর্মটা পূরণ করলেই আপনি সেই ডিসকাউন্টে ভর্তিরও সুযোগ পাবেন। স্যার 51তম বিসিএস এ ভর্তি হতে চাই, নোভা জাহান, আপনি 51তম বিসিএস যদি ভর্তি হতে চান আমাদের এখানে, তো 51তম বিসিএস আপনি অনলাইনে যদি ভর্তি হন আপনাকে 4,000 টাকা পে করতে হবে। 4,000 টাকা পে করতে পারে, এক সেট বই একদম আপডেট বই, এখানে কোনো পুরাতন কোনো সিলেবাস নেই। আপনি দেখবেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, আপনি দেখবেন আপনাকে বিসিএস এর একদম পুরাতন সিলেবাস একটা বই ধরিয়ে দিবে, কিন্তু আমরা কোনো পুরাতন বই নেই, আমাদের বই একদম গত সপ্তাহে আমাদের এই লেকচার শিট গুলো চলে আসছে। সুতরাং বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন আমি বলি তাদেরকে বলবো যে 50-51 যেটাই আপনি পরীক্ষা দেন না কেন, আপনি এক সেট যদি নতুন এই বইগুলো এক সেট বই যদি আপনি পড়তে পারেন বিসিএস এর জন্য, আশা করি আপনি সকল চাকরি পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি হয়ে যাবে। এবং এটা একদম নতুন বই, এইরকম বই এই এক সেট বই আপনাকে কেউ দিতে পারবে না, এত নতুন বই আপনাকে কেউ দিতে পারবে না। তো এক সেট বই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা একদম বাসায় পৌঁছে যাবে। এই এক সেট বই পড়বেন, এর সাথে আর কোনো বাজারে কোনো গাইড বই আপনাকে কিনতে হবে না। তা বিসিএস এর জন্য মৌলিক বই হলো এক সেট বই, এটা সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। 4,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে একেবারে। স্যার উত্তর কমন না পড়লে বা উত্তরপত্র না দাগালে কি নম্বর কাটা যাবে? না, আপনি উত্তর না দাগালে নম্বর কাটা যাবে কেন? আপনার উত্তর দাগাবেন না, আপনি যে কটা পারবেন সে কটা দাগায় চলে আসবেন। এখন যদি মনে করেন আপনি 30টা পারেন তাহলে সব দাগাবেন, যদি মনে করেন 30টা পারেন তাহলে 30টা পেয়ে তো চাকরি হবে না, তাহলে আপনি একদম সব দাগায় 90টা দাগায় আসেন, সমস্যা নেই। আর যদি মনে করেন আপনি 60টা দাগাইছেন, কাটতেছি আপনার 50 থাকবে 45 থাকবে, চুপচাপ খাতা জমা দিয়ে চলে আসেন, আপনার হবে।
হ্যাঁ, ক্যারিয়ার প্লাস বাংলা বইটা আপডেট, ক্যারিয়ার প্লাস বাংলা বইটা নতুন এডিশনে কাজ চলতেছে। আমরা ক্যারিয়ার প্লাস বইটা একটু সময় নিতেছি এবং ক্যারিয়ার প্লাস বইয়ে অনেক আপডেট, অনেক তথ্য চলে এবং ওর ভিতরে আমরা কিউআর কোড স্ক্যান দিয়ে প্রত্যেকটা টপিক আমরা ভিডিও অ্যাড করতেছি, যে কারণে বইটা অনেক আপডেট আসবে, একটু সময় লাগবে, বইটা আমাদের সময় লাগবে। ওকে স্যার, পুরাতনদের কত? হ্যাঁ, পুরাতনদের যদি এখানে যদি আপনি পুরাতন কেউ থাকেন বিসিএস কোর্সের, পুরাতন যদি অন্যান্য কোর্সে পুরাতন ভর্তি হয়, তাহলে তাদের এখানে 500 টাকা মাইনাস 35 তাহলে 500 টাকা মাইনাস দিয়ে ওখানে ভর্তি হতে পারবেন। ওকে, আর নিবন্ধন জেনারেল আর যারা সাবজেক্ট যারা পুরাতন যারা আছেন, তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিলে 1050 টাকা ভর্তি। যারা পুরাতন আছে তারা নিবন্ধন জেনারেল কোর্সে ভর্তি হতে পারবেন, তারা 1050 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং এখানে সাবজেক্টিভ কোর্সেও আপনি 1050 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ওকে স্যার, আমি নিবন্ধন সাবজেক্টিভে ভর্তি আছি, আমি বই পাবো কবে? অবশ্যই বই পাবেন, আপনার সার্কুলার দিলে বই পাবেন। আর যদি আপনি দেখে অফার চলছে, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আসে? আর আপনাদের আমরা 8 তারিখ আমি আরেকটা ক্লাস নিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমাদের পরীক্ষার হলে আপনার করণীয় কি, ওএমআর ফর্ম কিভাবে পূরণ করবেন, বিশেষ করে প্রাইমারি পরীক্ষা, এই নিয়ে বিস্তারিত আমি 8 তারিখ আপনাদের লাইভে এসে বিস্তারিত একদম জানিয়ে দেবো ইনশাল্লাহ। এর আগে আপনারা ভালো করে পড়াশোনা করেন, আগামীকাল মডেল টেস্ট আছে, মডেল টেস্ট দেন, প্রাইমারি যারা পরীক্ষা দেন এবং যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তাদের ক্লাস আগামীকাল চলবে, 8 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস এবং এক্সাম গুলো চলবে। এখানে কিন্তু আমাদের এখানে বারবার বলতেছে যে এখানে অফার ফি গুলো যেগুলো দেওয়া আছে। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী কি হলো তুই দেখো তো জুয়াল ভাই, সর্বোচ্চ শেয়ারকারী কে আজকে? সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম দুটো দেন স্যার। শুধু 500 টাকা স্যার, কিসে শুধু 500 টাকা স্যার? মেনশনকারী শেয়ারকারীর নাম বলে স্যার আপনার বুকটা গিফট তো দিতে পারতেন নতুন বছরে। আমার নতুন বইটা ক্যারিয়ার প্লাস বাংলা বই নতুনটা এখনো আপডেট, এখনো মার্কেটে ছাড়িনি, তারপরে দিব। ক্যারিয়ার প্লাস বাংলা বই স্টক আউট, ক্যারিয়ার প্লাস বাংলা বই স্টক আউট। কিছু বই হয়তো নীলক্ষেত মামুন বুকসে পাবেন, এছাড়া স্টক আউট। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? স্যার, এডমিট কার্ড কি আবার নতুন করে বের করতে হবে? না, নতুন করে আর দরকার না, বিয়ে যেহেতু একবার করছেন বউ ওইটাই চালান, নতুন করে আর দরকার নাই। সুতরাং যেহেতু আপনি একবার এডমিট কার্ড ডাউনলোড করছেন, কোনো টেনশন নাই। এখন অনেকের মনে সন্দেহ, স্যার এখানে তো তারিখ দেওয়া আছে 2 তারিখ, তাই না? এই ধ্যান ধারণা আছে, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। তারিখ যা থাকে থাক, কেন্দ্র কোনো চেঞ্জ হবে না, আপনার সেম কেন্দ্র, কিন্তু শুধু ডেটটা চেঞ্জ হবে। ওটা 9 তারিখ হবে বিকাল 3টায়। পরীক্ষা হবে কয়টায়? বিকাল 3টায়, বিকাল 3টা। ক্লিয়ার? স্যার, আমরা যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ভর্তি হয়েছি আর ক্লাস হবে না? না, তোমাদের ক্লাস তো শেষ, আর ক্লাস কি হবে? কোর্স তো শেষ। তোমরা তো ডাবল বোনাস পাইলা। কি পাইলা? তোমরা তো বোনাস পাইছে, আরো যে পরীক্ষা চেঞ্জ হয়েছে তোমরা তারা বোনাস পাইলা। তোমাদের কোর্স তো শেষ, কোনো টপিক তো তোমাদের বাকি রাখি না, তোমাদের টপিক তো শেষ। এরপরে আমাদের আবার প্রাইমারি নতুন ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করব, যেটা 1 বছর মেয়াদী, অর্থাৎ পরবর্তী প্রাইমারি চাকরি পরীক্ষার জন্য। হ্যাঁ, আমরা ওটা একদম আমরা করব, 1 বছর মেয়াদী আবার আমরা ফাউন্ডেশন কোর্স রান করবো, ওটা যারা তাদের জন্য। আর তোমাদের প্রাইমারি কোর্স তো শেষ, তোমরা এখন শুধু বাসায় বসে বসে পড়বা। আর কোনো প্রশ্ন? স্যার, আগামীকাল যে আপনার ক্লাস ছিল রুটিনে, আগামীকাল ক্লাস থাকলে ক্লাস হবে। আমার ক্লাস আগামীকাল যদি থাকে তোমাদের সাথে ক্লাস হবে, তাই না? তোমার রুটিনে ক্লাস থাকলে আমার ক্লাস হবে না কেন? অবশ্যই হবে। আর কোনো প্রশ্ন? শ্বশুরবাড়ি সেম স্যার। কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? আগামীকাল আমার যে বাজের সাথে ক্লাস আছে, আমি ক্লাস দেবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? জুবার ভাই দ্রুত দেন, দ্রুত। সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী এই 2টা সুন্দরবন কুরিয়ারে পাঠাই দেবো। তাই পাঠাবেন কিভাবে? ও 2জনের সুন্দরবন কুরিয়ারে চলে যাবে। স্যার, আমি প্রাইভেটে ভর্তি ছিলাম, আবার নিবন্ধনে ভর্তি হতে চাই, কিন্তু কোনটাতে ভর্তি হবো কনফিউশন আছে স্যার, একটু সাজেশন দেবেন প্লিজ। তুমি যে সাবজেক্টে আছো ওই সাবজেক্টই ভর্তি হবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি যে সাবজেক্টে অনার্স কমপ্লিট করছো তোমার ওই সাবজেক্টই ভর্তি হবা। দেখি স্যার, আমার মেসেজটা একবারও দেখেন না, আমার আগেরটাও দেখেন না, পরেরটাও দেখেন না। আচ্ছা যাক, তোমারটা দেখলাম। আর কোনো প্রশ্ন? স্যার, জুমের ক্লাসগুলো রেকর্ড গ্রুপে দিয়েন স্যার। অবশ্যই দিয়ে দিব। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে বলেন। প্যানিক নেবেন না, প্রাইমারি পরীক্ষায় চাপ বেশি নেওয়া যাবে না, বেশি চাপ নিলে কিন্তু সমস্যা হয়ে পড়বেন। ঠিক আছে? সবাই মনে করেন যে আপনি মনে হয় অনেক কম পড়ছেন, বারবার খালি পরীক্ষা চেঞ্জ করে দেন, এক গ্রুপ স্যার রিচ করে, অমুক করে, তমুক করে, ভাই প্রশ্ন পরীক্ষা চেঞ্জ করবে না, ঠিক আছে? পরীক্ষা নিয়েই নিবে। আর এমন না যে আপনার নির্বাচনের পর পরীক্ষা হলে আপনি ফুটাই হেলাইবেন, নির্বাচন পর পরে প্রশ্ন ফাঁস হবে না, এখন প্রশ্ন ফাঁস হবে, এরকম কোনো কথা না। ঠিক আছে? প্রশ্ন যদি ফাঁস হয়, এই এখনো হবে, নির্বাচনের পরও হবে, ঠিক আছে? আর যদি ফাঁস না হয় তাহলে এটা আল্লাহর উপর ভরসা রাখেন যে হবে না, টেনশন নিয়েন না। হ্যাঁ,
আচ্ছা, ইবতেদায়ী জুনিয়র মৌলবীর ক্লাস কবে? এটা কবে বললে কি, এটা তো আপনার রুটিনে আপনি ভর্তি করে আপনার 1 মাসের রুটিন দিয়ে দিবে ক্লাস কবে, এটা বলা যায়? কতগুলা সাবজেক্ট আমাদের, তাই না? এটা তার মুখে বলা যায় না যে কোনটা কখন, ওটা আপনার রুটিনে লেখা থাকে। আচ্ছা, এবার আছে আলপনা জামান অনন্যা, এই মাইয়াটা তো খালি পাইতেই থাকে গিফট। সর্বোচ্চ মেনশনকারী আলপনা জামান অনন্যা, আর শেয়ারকারী মাল্টি ইমরান হোসেন কাদেরি। ঠিক আছে, মুফতি আমি লিখছি মাল্টি, এলো মুফতি ইমরান হোসেন কাদেরি। খেয়াল করেন, এই তারা নাম ঠিকানা দিয়ে দিবেন। এই যে আলপনা জামান অনন্যা, এই হলো একটা বই পাইছেন। আর একজন হলো মুফতি, এই যে মুফতি ইমরান হোসেন কাদেরি। এই দুইজন কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী একজন, সর্বোচ্চ মেনশনকারী একজন, আজকে বই বিজয়ী। ক্লিয়ার? স্যার ম্যানেজমেন্টে ভর্তি হতে চাই, আপনারা যারা ভর্তি হবেন ওখানে হটলাইন নাম্বার আছে আমাদের। এই যে হটলাইন নাম্বারগুলোতে আপনারা কল দিবেন, 019015195001। এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, টাকা কাটবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো টাকা কাটবে না, টেনশন নিয়েন না। স্যার আমি নিবন্ধনে ভর্তি হতে চাই, সাবিকুর নাহার, আপনার টেনশন নাই। এইটা মনে করেন, এই যে 019015195001, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কল দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কল দিলে হবে। স্যার ইবতেদায়ী জুনিয়র মৌলবীর ক্লাস কবে থেকে? আবার কবে থেকে শুরু করবে? ওরে ভাই, আপনি ভর্তি হন, হটলাইন নাম্বারে কল দেন, কল দিলেই পেয়ে যাবেন। একটা হোয়াটসঅ্যাপে কল দেন। আমার পক্ষে কি বলা সম্ভব যে ইবতেদায়ী ক্লাস কবে হবে, ইংরেজি ক্লাস কবে হবে? এর সাবজেক্ট আছে 35টা সাবজেক্ট ক্লাস, কখন কোন সাবজেক্টের ক্লাস হয় এগুলো তো রুটিন না দেখলে বলা অসম্ভব। আর কোন প্রশ্ন? আর যারা আমি আবার বলছি, যারা অসহায় আছেন, একটু আর্থিকভাবে দুর্বল আছেন, তাদেরকে বললাম ওখানে আমাদের যে গুগল ফর্মটা আছে, গুগল ফর্মটা পূরণ করে দিবেন। ইনশাল্লাহ গুগল ফর্মটা পূরণ করলে ভালো কিছু হবে। আমি তো শেয়ার করলাম, আমি পাইনি। আহারে, তোমরা অনেকেই শেয়ার করছে, পাইনি। আবার বলছি, আলপনা জামান অনন্যা এবং আমাদের এই যে মুফতি ইমরান হোসেন কাদেরি, তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবে। এই দুইজন হটলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করলে আপনাদেরকে বই দুইটা পাঠিয়ে দিবে। আর কোনো প্রশ্ন আছে? ওকে। যাই হোক, ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, জব মেডিসিনের সাথে থাকেন, ভালো কিছু হবে। যারা মনে করেন এবার প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারলেন না, পরীক্ষা দেন, টেনশন নেওয়ার কারণ নাই। পরবর্তীতে হয় বিসিএস কোর্সে ভর্তি হবেন, জব মেডিসিনে, নতুবা আপনি নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। ভালো কিছু আপনার জন্য ওয়েট করতে, অথবা 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হবেন। 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা প্রতি শুক্রবার শনিবার হচ্ছে, কিন্তু 10 থেকে 20তম গ্রেডটাও লুফে নিতে পারবেন। ওকে। আলপনা জামান, তুমি আছো বেবি? সমস্যা নাই, তুমি আছো। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে নাম ঠিকানা দিয়ে দাও। এই নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দাও। ওকে, ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল ক্লাসে, আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এই ঠান্ডার ভিতরে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।